কলেজ থেকে বাড়ি ফিরতেই গেটের সামনে মা দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাক হলাম। মা সাধারণত এত সকালে গেটের বাইরে থাকেন না। তার মুখে এক ধরনের অস্বস্তি ফুটে আছে। আমাকে দেখেই প্রশ্ন করলেন, এত দেরি হলো কেন, চন্দ্রা? আমি মাথা নিচু করে বললাম, ক্লাসের পর কিছু কাজ ছিল, তাই দেরি হয়ে গেছে। মা কোনো কথা না বলে গেট খুলে ভেতরে চলে গেলেন। আমি ধীরে ধীরে পেছনে পেছনে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলাম, মা আজ এত রাগী কেন? ভেতরে ঢুকে দেখি বসার ঘরে চাচি আর চাচা বসে আছেন। চাচি আমাকে দেখে হাসি মুখে ডাকলেন, এই যে চন্দ্রাবতী, মা কেমন আছিস? আমি সালাম করে মাথা নিচু করে বললাম, ভালো আছি চাচি। আপনি কেমন আছেন? চাচি হাসি মুখে আমার মাথায় হাত রেখে বললেন, ভালো আছি। আর তুই তো দিন দিন সুন্দর হয়ে যাচ্ছিস। মাশাল্লাহ, ঠিক যেন মাটির মূর্তির মতো। চাচার দিকে তাকালাম। তিনি হাসিমুখে মাথা নাড়িয়ে আমার দিকে ইঙ্গিত করে বললেন, মেয়েটা বড় হয়েছে, এখন তো মা বাবার গর্ব হয়ে উঠবে। আমি হঠাৎ যেন অস্বস্তি অনুভব করলাম। কিছু বুঝে ওঠার আগেই রান্নাঘর থেকে মা বেরিয়ে এলেন। তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। আমাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে বললেন, তোর ওড়নাটা মাথায় দে, এখানে সবাই বড়রা বসে আছে। কতবার বলেছি ঠিকমতো শালীন থাকবি। আমি কিছু বললাম না, চুপচাপ ওড়নাটা মাথায় দিলাম। মা তখন চাচির দিকে তাকিয়ে বললেন, আপা, এতদিন পর হঠাৎ এভাবে আসা কেন? চাচি একটু মুচকি হেসে বললেন, আসলে একটা দরকারি কথা বলতেই এসেছি। ভাবলাম, নিজের বোনের কাছে তো আর লুকানোর কিছু নেই। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। কি এমন দরকারি কথা, যার জন্য তারা হঠাৎ করে এলেন? চাচি যে সহজ কিছু বলতে আসেননি, তা তার মুখের ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে। আমার চাচা তখন মৃদু গলায় বললেন, বিয়ের প্রস্তাব নিয়ে কথা বলতে এসেছি, চন্দ্রার জন্য। বুকের ভেতরটা ধক করে উঠল। আমি হতবাক হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। মা কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বললেন, চন্দ্রা এখনো ছোট, ও এখন কলেজে পড়ে। চাচি হেসে বললেন, তাই তো, মেয়েটা তো কলেজে পড়ে, কিন্তু বয়স তো কম নয়, ঠিকমতো গুছিয়ে নিলে তো ভালো হয়। ছেলেটা আমাদের খুব কাছের, চন্দ্রার মতো মেয়ের জন্য একদম পারফেক্ট। আমি কেমন যেন স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। বিয়ে আমার জন্য? এরকম কিছু তো একদমই আশা করিনি। আমার মন হাজারো প্রশ্নে ভরে গেল। চাচা তখন মায়ের দিকে তাকিয়ে বললেন, আপনার অনুমতি পেলে ছেলেকে একবার পরিচয় করিয়ে দিই। ওদের দুজনকে একটু কথা বলতে দিন। মা কিছুক্ষণ চুপ থেকে মৃদু কণ্ঠে বললেন, আপনারা বসুন, আমি একটু ভেবে বলছি। চাচি চাচা মুখে হাসি নিয়ে বসে থাকলেও বুঝতে পারছিলাম, মা এই প্রস্তাবে সন্তুষ্ট নন। আমি রান্নাঘরের দিকে হাঁটা দিলাম। ভেতরে গিয়ে একটা টেবিলে বসে নিজের মনের সঙ্গে যুদ্ধ করতে লাগলাম। মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো এই প্রশ্ন, ছেলেটা কে? আমি কি সত্যিই বিয়ে করতে চলেছি? তখন রান্নাঘরে এসে মা ফিসফিস করে বললেন, চন্দ্রা, তুই এ বিষয়ে কিছু বলবি না। যা আমি বলবো সেটাই হবে। আমি মাথা নিচু করে বসে রইলাম। মায়ের মুখের গম্ভীরতা দেখে কিছু বলতে সাহস হল না। তখনই পিছন থেকে চাচির কণ্ঠ শোনা গেল, ছেলেটা এসেই পড়ল। আপা, চলো একবার দেখিয়ে দিই। আমি ঘুরে চাচির দিকে তাকালাম।
তার মুখে উচ্ছ্বাসের ছাপ। বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। আমি কিছু বলতে পারলাম না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমি রান্নাঘর থেকে চাচির ডাকে বের হলাম। বসার ঘরে গিয়ে দেখি দরজার সামনে দাঁড়িয়ে আছে এক সুদর্শন যুবক। ছেলেটির বয়স বেশি হলে 25 হবে। গায়ের রং ফর্সা, পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট। মুখে এক ধরনের নির্লিপ্ততা অভিব্যক্তি, যেন সে কিছুই অনুভব করে না। চাচি হাসিমুখে ছেলেটিকে ডেকে বললেন, এই যে সোহান, এদিকে আয়। ছেলেটি ধীর পায়ে ভেতরে এসে সবার দিকে একবার তাকাল। তার চোখ আমার দিকে আটকে গেল। আমি তখন ঘরের এক কোণে দাঁড়িয়েছিলাম। তার চোখের সেই তীক্ষ্ণ দৃষ্টি দেখে অস্বস্তি বোধ করলাম। মনে হল আমার ভেতরটা যেন তার চোখ দিয়ে ঝলসে যাচ্ছে। মা তখন চুপচাপ ছেলেটিকে বসতে বললেন। চাচা হেসে বললেন, আপা, এটাই সোহান, আমাদের খুব কাছের পরিচিত। ছেলে খুব ভদ্র এবং শিক্ষিত। কানাডায় ইঞ্জিনিয়ারিং করেছে। এখন দেশে এসে নিজের ব্যবসা শুরু করছে। মা কিছুক্ষণ ছেলেটির দিকে তাকিয়ে থেকে মৃদু গলায় বললেন, ছেলেটি নিশ্চয়ই ভালো, কিন্তু এসব তো হঠাৎ হচ্ছে। চন্দ্রা এখনো কলেজে পড়ে। ওর পড়াশোনা এখনো শেষ হয়নি। চাচি হেসে বললেন, আপা, এটা কোনো সমস্যা নয়। চন্দ্রার পড়াশোনা সে চাইলে বিয়ের পরেও চালিয়ে যেতে পারবে। সোহান কোনো আপত্তি করবে না। মা কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখে এক ধরনের দ্বিধা স্পষ্ট। আমি চুপচাপ দাঁড়িয়ে পুরো পরিস্থিতি দেখছিলাম। বুঝতে পারছিলাম মা বেশ চিন্তিত। সোহান তখন মায়ের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, আন্টি, আমি চন্দ্রার পড়াশোনার ব্যাপারে কখনোই বাধা দেব না। উনি যা করতে চান আমি পুরোপুরি সমর্থন করব। শোভানের কথা শুনে মা একটু নরম হলেন। তারপর বললেন, আচ্ছা, আমাদের কিছু সময় দেন, আমি ভাবছি। চাচা হেসে বললেন, নিশ্চয়ই, আমরা তাড়াহুড়ো করব না। তবে আশা করি আপনি ভালো করে ভেবে দেখবেন। চাচি আমাকে একবার কাছে ডেকে নিয়ে গালে হাত বুলিয়ে বললেন, চন্দ্রা মা, তুমি কিছু বলছো না কেন? ছেলেটা কি তোমার পছন্দ হয়নি? আমি কোনো উত্তর দিলাম না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। সত্যি বলতে এই মুহূর্তে কি বলা উচিত তা বুঝতে পারছিলাম না। চাচি আর কিছু বললেন না। কয়েক মুহূর্ত পর সবাই মিলে আবার গল্প করতে লাগল। আমি ধীরে ধীরে রান্নাঘরের দিকে পা বাড়ালাম। মনে হচ্ছিল আমার ভেতরটা ভারী হয়ে গেছে। রান্নাঘরে গিয়ে মাটির ঘরে পিড়িতে বসে নিজের চিন্তাগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম। সোহানকে দেখে মনে হয়েছিল সে খুব আত্মবিশ্বাসী আর দৃঢ়চেতা একজন মানুষ। কিন্তু তার সেই নির্লিপ্ততা চাহনি যেন আমাকে শীতল করে দিচ্ছিল। মা তখন রান্নাঘরে এসে বললেন, চন্দ্রা, তুই ওদের কথার কি মনে করিস? আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, মা, তুমি যা ভালো মনে করো সেটাই করো। আমি তোমার সিদ্ধান্তে খুশি থাকব। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার মনও দ্বিধায় আছে। সোহান ভালো ছেলে বলে মনে হচ্ছে, কিন্তু তাড়াহুড়ো করে কিছু সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে কিনা জানি না। আমি কিছু বললাম না। মা কিছুক্ষণ চুপ থেকে বেরিয়ে গেলেন। আমি আবার নিজের চিন্তায় ডুবে গেলাম। রাতে খাওয়ার পর সবাই নিজের নিজের রুমে চলে গেল। আমি শুয়ে শুয়ে বারবার শোভানের কথাগুলো মনে করার চেষ্টা করছিলাম। তার সেই নির্লিপ্ততা মুখ আর গভীর দৃষ্টি যেন আমার মাথা থেকে সরে না। ঘুম আসছিল না।
জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ দেখি সোহান আমাদের বাড়ির সামনের বাগানে হাঁটছে। তার মুখে চিন্তার ছাপ। সে একা একা হাঁটছিল আর কিছু ভাবছিল। আমার মন কেমন যেন ভারী হয়ে গেল। অজান্তেই একটা প্রশ্ন মাথায় এল, সোহান কি সত্যিই আমাকে বিয়ে করতে চায়, নাকি এটা কোনো চক্রান্ত? আমি জানালা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু ঘুম এল না। সকালবেলা ঘুম ভাঙতেই জানালার ফাঁক দিয়ে রোদের ঝলমলে আলো ঘরে প্রবেশ করছিল। চোখ মেলে দেখি মা আমার পাশে দাঁড়িয়ে আছেন। তার মুখে একটা অদ্ভুত অস্বস্তি। চন্দ্রা, তাড়াতাড়ি ওঠ, আজ অনেক কাজ বাকি আছে। চাচি চলে যাওয়ার আগে তোর সঙ্গে কথা বলতে চান, মা বললেন। আমি তড়িঘড়ি করে উঠে পড়লাম। মা চলে গেলেন। আমি ধীরে ধীরে উঠে আয়নার সামনে দাঁড়ালাম। আয়নায় নিজের প্রতিফলন দেখে মনে হলো আজ কিছু একটা ঘটতে চলেছে। চাচি কি বলতে চান? বিছানার পাশে ওড়নাটা তুলে মাথায় দিয়ে ধীর পায়ে বসার ঘরের দিকে রওনা দিলাম। বসার ঘরে গিয়ে দেখি চাচি চায়ের কাপ হাতে নিয়ে সোফায় বসে আছেন। আমাকে দেখেই বললেন, এই যে চন্দ্রাবতী, আয় এখানে বসো। আমি তার সামনে গিয়ে বসলাম। চাচি মিষ্টি করে হাসলেন, কিন্তু তার চোখের গভীরে কিছু একটা লুকানো ছিল। মা, শোভানের সঙ্গে তোর বিয়ে হলে কেমন হয়? ছেলেটা কিন্তু তোর জন্য পারফেক্ট, চাচি সরাসরি বলে দিলেন। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। কি বলবো বুঝতে পারছিলাম না। তারপর নিচু গলায় বললাম, চাচি, আপনারা যা ভালো মনে করেন সেটাই করবেন। চাচি হেসে আমার গালে হাত রেখে বললেন, তোর এই সহজ সরল স্বভাবটাই আমার ভালো লাগে। দোয়া করি তুই সবসময় সুখে থাকিস। আমি কিছু না বলে মাথা নিচু করে রইলাম। ততক্ষণে বাইরের আঙিনা। সোহান বাড়ির সামনের আঙিনায় দাঁড়িয়েছিলেন। তার চোখে গভীর চিন্তা। মা এসে তার পাশে দাঁড়িয়ে বললেন, তোমার ইচ্ছে থাকলে আমি এই প্রস্তাব মেনে নেব। কিন্তু একটা কথা বলি সোহান, চন্দ্রা খুব ছোট। তার আবেগানুভূতিগুলো এখনো গড়ে উঠছে। তোমাকে ওর প্রতি যত্নবান হতে হবে। সোহান মাথা নত করে মায়ের কথা শুনলেন। তারপর ধীরে ধীরে বললেন, আন্টি, আমি চন্দ্রাকে কখনো কষ্ট দেব না। তবে আমি জানি হয়তো শুরুতে ও আমাকে সহজভাবে মেনে নেবে না। তবুও আমি চেষ্টা করব ওর আস্থা অর্জন করার। মা একটু অবাক হয়ে তার দিকে তাকালেন। শোভানের কথা যেন মায়ের মন গলিয়ে দিল। তিনি বললেন, তাহলে আমি চন্দ্রার বাবার সঙ্গে কথা বলে দেখি। বিকেলবেলা চাচি চাচা চলে যাওয়ার পর বাড়িতে অদ্ভুত একটা নীরবতা নেমে এল। সোহান তার মুঠোফোনে কিছু কাজ করছিলেন। আমি তখন বাগানের এক কোণে দাঁড়িয়েছিলাম। আমার চোখ শোভানের দিকে গেল। হঠাৎ তার চোখও আমার দিকে পড়ল। আমাদের চোখাচোখি হল। আমি দ্রুত চোখ ফিরিয়ে নিলাম। কিন্তু তার সেই গভীর দৃষ্টি যেন আমাকে স্থির করে দিয়েছিল। বিকেলে মা আমাকে ডেকে বললেন, চন্দ্রা, আমি তোর বাবার সঙ্গে কথা বলেছি। তুই যদি রাজি থাকিস তাহলে আমরা বিয়েটা এগিয়ে নেব। আমি একটু ইতস্তত করে বললাম, মা, আমি ঠিক জানি না। কিন্তু তুমি যদি মনে করো এটা আমার জন্য ভালো, তাহলে আমি না করব না। মা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, আমাদের জীবন সবসময় মসৃণ হয় না মা। তবে তুই যদি চেষ্টার পরও কিছুতে সুখী না হস, আমি তো আছি। মায়ের এই আশ্বাসে কিছুটা শান্তি পেলাম। কিন্তু আমার মনে তখনও প্রশ্ন ঘুরছিল, সোহান কি সত্যিই আমাকে নিয়ে সুখী হতে পারবে?
আর আমি কি তাকে মেনে নিতে পারবো? রাতে রাতে ডিনারের পর সবাই নিজের রুমে চলে গেল। আমি নিজের বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম। হঠাৎ জানালা দিয়ে একটা হালকা আওয়াজ পেলাম। উঠে দাঁড়িয়ে জানালার কাছে গেলাম। বাইরে তাকাতেই দেখলাম সোহান বাগানে হাঁটছে। তার চোখে চিন্তার গভীর ছাপ। আমার বুকের ভেতরটা কেমন জানি করে উঠল। আমি ধীরে ধীরে জানালার পর্দা টেনে দিলাম। কিন্তু সোহানের সেই চোখের দৃষ্টি যেন আমার মন থেকে সরে না। সকালের সূর্যটা বেশ ঝলমলে। জানালার ফাঁক দিয়ে আলো ঘরে এসে পড়েছে। আমি ঘুম ভেঙে জানালার দিকে তাকাতেই দেখি মা দরজার সামনে দাঁড়িয়ে আছেন। মা বললেন, চন্দ্রা, আজ বিয়ের শপিংয়ে যাব। তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নে। তোর শাড়ি, গয়না সবকিছু কিনতে হবে। মায়ের কথায় আমি চমকে উঠলাম। মাথায় যেন ঝড় বয়ে গেল। বিয়ের কথাটা এত দ্রুত এগোচ্ছে, আমি কিছুতেই মানিয়ে নিতে পারছিলাম না। তবে মুখ ফুটে কিছু বললাম না। রেডি হয়ে নিচে গিয়ে দেখি সোহান বসার ঘরে বসে হাতে একটা কাগজ নিয়ে পড়ছেন। আমাকে দেখেই তিনি চোখ তুলে তাকালেন। তার সেই নির্লিপ্ততা চাহনি আমাকে অস্বস্তিতে ফেলে দিল। মা তাকে বললেন, সোহান, চলো, আমরাও শপিংয়ে যাব। সোহান মাথা নেড়ে রাজি হলেন। বিয়ের কেনাকাটা। শপিং মলে ঢুকে মা আমাকে বিভিন্ন শাড়ি দেখাতে লাগলেন। আমার ইচ্ছে হচ্ছিল কিছু না কিনে চুপচাপ বেরিয়ে যাই। কিন্তু মায়ের উৎসাহ দেখে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। মাঝে মধ্যে সোহান আমার দিকে তাকাচ্ছিলেন। তার দৃষ্টি যেন আমার মনের গভীরের চিন্তাগুলো বুঝে নিতে চাইছিল। একটা লাল বেনারসি শাড়ি দেখে মা খুশি হয়ে বললেন, চন্দ্রা, এটা পরে দেখ। এটা তোর জন্য একদম পারফেক্ট হবে। আমি শাড়িটা হাতে নিয়ে ট্রায়াল রুমে গেলাম। শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ালাম। আয়নায় নিজেকে দেখে নিজেই চিনতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি যেন অন্য কেউ। ট্রায়াল রুম থেকে বেরিয়ে এসে দেখি সোহান আমার দিকে তাকিয়ে আছেন। তার চোখে যেন একটা প্রশংসার ঝিলিক। তবে তিনি কিছু বললেন না। মা বললেন, এই শাড়িটাই নেব। খুব মানিয়েছে চন্দ্রাকে। আমি কিছু না বলে মাথা নিচু করলাম। বিয়ের দিন এসে গেল। চারদিকে সাজ রব। পুরো বাড়ি লালসবুজ আলোকসজ্জায় ঝলমল করছিল। আমার ঘরে সব আত্মীয় স্বজন ভিড় করেছে। কেউ গয়না ঠিক করছে, কেউ শাড়ি। আমি এক কোণে বসে চুপচাপ সব দেখছিলাম। আমার মনের মধ্যে একটা বিশাল শূন্যতা। সবার কথাবার্তার মধ্যে আমি নিজের অস্তিত্ব খুঁজে পাচ্ছিলাম না। মা এসে বললেন, চন্দ্রা, তুই তো কিছুই বলছিস না। ভয় পাচ্ছিস? আমি মৃদু হাসি দিয়ে বললাম, না মা, ঠিক আছি। তবে সত্যি বলতে আমার ভেতরে এক অজানা ভয় কুড়ে কুড়ে খাচ্ছিল। সোহান সম্পর্কে আমি কিছুই জানি না। তার সঙ্গে আমার সম্পর্কটা কেমন হবে সেটাই ভাবছিলাম। বিয়ের মঞ্চে কাজী সাহেব এসে গেলেন। সবাই বিয়ের প্রস্তুতি নিতে ব্যস্ত হয়ে পড়ল। আমাকে লাল শাড়ি আর ভারী গয়নায় সাজিয়ে মঞ্চে বসানো হল। কিছুক্ষণ পর সোহান এসে মঞ্চে বসলেন। তাকে দেখে মনে হচ্ছিল তিনি একেবারেই শান্ত। তার মধ্যে কোনো আবেগের ছাপ নেই। কাজী সাহেব আমাকে কবুল বলতে বললেন। আমার হাত পা কাঁপছিল। মনে হচ্ছিল চারদিক যেন ধোঁয়াটে হয়ে গেছে। মা পাশ থেকে বললেন, চন্দ্রা, ভয় পাস না। বল কবুল। আমি গভীর শ্বাস নিয়ে 3 বার কবুল বললাম।
সোহান ঠিক আমার পাশ থেকে সাবলীল গলায় কবুল বলে দিলেন। তার কণ্ঠে কোনো দ্বিধা বা ভয় ছিল না। বিয়ে সম্পন্ন হল। চারদিকে সবাই হাসি আর আনন্দে মাতোয়ারা। কিন্তু আমার মনে তখনও ঝড় বইছিল। প্রথম রাতে আমাকে সোহানের রুমে পাঠানো হল। ঘরে ঢুকে দেখলাম সোহান বিছানায় বসে বই পড়ছেন। আমার উপস্থিতি টের পেয়ে তিনি বইটা রেখে আমাকে দেখলেন। আমি চুপচাপ দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। সোহান উঠে এসে বললেন, এখানে বসো। আমি ধীরে ধীরে গিয়ে চেয়ারে বসলাম। সোহান বললেন, চন্দ্রা, আমি জানি এই বিয়ে তোমার জন্য সহজ ছিল না, কিন্তু আমি কথা দিচ্ছি তোমাকে কখনো কষ্ট দেব না। আমি তার কথায় কিছু বললাম না, শুধু মাথা নিচু করে বসে রইলাম। তিনি আবার বললেন, তোমাকে ভয় পেতে হবে না, আমরা সময় নিয়ে একে অপরকে বুঝব। তার কথায় আমার মনে কিছুটা শান্তি এলো। তবে এখনও তার নির্লিপ্ততা চাহনির গভীর রহস্যটা বুঝতে পারছিলাম না। সকালবেলা ঘুম ভাঙতেই মনে হলো একটা অচেনা জগতে চলে এসেছি। নিজের ঘরের পরিবর্তে একটা অপরিচিত ঘরের ছাদ, দেয়ালের সাজসজ্জা আর পরিবেশ। মনে পড়ল এটা আমার শ্বশুর বাড়ি, আর গতকালই আমার বিয়ে হয়েছে। আমার পাশের টেবিলে একটা ট্রে রাখা, তাতে গরম চা, পাউরুটি আর ছোট একটা চিরকুট। হাতে তুলে নিতেই দেখি তাতে লেখা, আজ তোমার নতুন জীবনের শুরু, সবসময় তোমার পাশে থাকব, সোহান। লেখাটা পড়েই বুঝতে পারলাম এটা সোহানের লেখা। তার নির্লিপ্ততা অথচ দৃঢ় স্বভাবের সঙ্গে এই ধরনের ছোট ছোট ইঙ্গিত দারুণভাবে মানায়। আমি চায়ের কাপে চুমুক দিচ্ছিলাম, তখনই দরজায় নক হল। ভেতরে আসুন, আমি বলতেই একজন কাজের মহিলা মাথা নিচু করে বললেন, ভাবি, সবাই নাশতার জন্য অপেক্ষা করছে, আপনি নিচে যাবেন কি? আমি চটপট তৈরি হয়ে নিচে নামলাম। ডাইনিং টেবিলের পাশে পুরো পরিবারের লোকজন বসে আছে। সবাই আমায় দেখে হাসি মুখে বলল, এই যে নতুন বউ, বসো মা। বড় চাচি আমাকে পাশে বসালেন। সোহান তখন টেবিলের এক কোণে বসে কফি চুমুক দিচ্ছিলেন। তার নির্লিপ্ততা দৃষ্টিতে আমি এক ঝলক তাকিয়ে আবার দ্রুত চোখ নামিয়ে নিলাম। নাশতার টেবিলে। নাশতার সময় সবার গল্প, হাসি ঠাট্টার মধ্যে সোহান খুব শান্ত ছিলেন। মাঝে মাঝে তার চোখ আমার দিকে চলে আসত, আর আমি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়তাম। হঠাৎ বড় চাচি বললেন, চন্দ্রা, তুমি তো ভালো রান্না জানো, তাই না? আজ দুপুরে তোমার হাতের রান্না খেতে চাই। আমি ভেতরে ভেতরে নার্ভাস হয়ে গেলাম। বললাম, জি, চেষ্টা করব। সোহান তখন বড় চাচির দিকে তাকিয়ে বললেন, মা, চন্দ্রাকে এখন জোর করার দরকার নেই। নতুন জায়গা, নতুন পরিবেশে সে মানিয়ে নিক। তার কথায় আমি কিছুটা স্বস্তি পেলাম। বড় চাচি মৃদু হেসে বললেন, ঠিক আছে, ঠিক আছে। তবে আমরা তোমার রান্না খেতে মুখিয়ে আছি। দুপুরবেলা। নাশতার পর সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে গেল। আমি তখন বড় চাচির সঙ্গে রান্নাঘরে ছিলাম। চাচি খুব যত্ন করে আমাকে নতুন নতুন জিনিস শিখিয়ে দিচ্ছিলেন। একসময় সোহান রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বললেন, চন্দ্রা, বাইরে আসো। আমি একটু অবাক হয়ে চাচির দিকে তাকালাম। চাচি হেসে বললেন, যাও মা, উনার কথা শুনতে হবে। আমি ধীরে ধীরে সোহানের কাছে গেলাম। তিনি বললেন, আমার সঙ্গে চলো। আমি কিছু না বলে তার পেছনে পেছনে হাঁটলাম। তিনি আমাকে নিয়ে বাগানে গেলেন।
সেখানে একটা বেঞ্চিতে বসে বললেন, তুমি কি এখানে স্বাচ্ছন্দ্যবোধ করছো? আমি মৃদু গলায় বললাম, সব ঠিক আছে। নতুন জায়গা, মানিয়ে নিতে একটু সময় লাগবে। তিনি গভীরভাবে আমার দিকে তাকালেন। তার চোখে অদ্ভুত এক দৃষ্টিভঙ্গি, যেন তিনি আমাকে বোঝার চেষ্টা করছেন। তারপর বললেন, তুমি আমাকে ভয় পাও, তাই না? আমি চুপ করে রইলাম। সত্যি বলতে, আমি তাকে ভয় পাই, কিন্তু সেটা মুখে বলতে পারলাম না। তিনি মৃদু হেসে বললেন, তোমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, চন্দ্রা। আমি জানি এই সম্পর্কটা হঠাৎ তৈরি হয়েছে, কিন্তু আমি চাই আমরা একে অপরকে জানার সময় নিই। তার কথায় একটা আন্তরিকতার ছাপ ছিল। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, জি, আমি চেষ্টা করব। তিনি কিছু বললেন না, শুধু মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালেন। সন্ধ্যায় পুরো পরিবার একসঙ্গে বসে গল্প করছিল। সোহান তখনও বেশ শান্ত। আমি তাকে বেশ অদ্ভুত একজন মানুষ মনে করছিলাম। তার চোখে একটা গোপন রহস্য যেন সবসময় লুকিয়ে থাকে। অহনা, শোভানের ছোট বোন, হঠাৎ বলল, ভাবি, তোমাকে কাল শপিংয়ে নিয়ে যাব। আমাদের এখানে কিছু কেনাকাটা বাকি আছে। আমি হেসে বললাম, ঠিক আছে, যাব। সোহান তখন অহনার দিকে তাকিয়ে বলল, অহনা, দেখিস চন্দ্রার যেন কোনো অসুবিধা না হয়। অহনা মুখ বাঁকিয়ে বলল, আরে ভাইয়া, আমি সব সামলে নেব। তুমি না এত দুশ্চিন্তা করো। সবাই হেসে উঠল। তবে আমি জানি, শোভানের এই দুশ্চিন্তা আর যত্ন তার নির্লিপ্ততা চাহনির মতোই গভীর। রাতে শুতে গিয়ে আবার সেই পুরনো ভয় আমাকে গ্রাস করল। শোভানের এমন আচরণের পেছনে কি লুকিয়ে আছে? তার নির্লিপ্ততা স্বভাবের আড়ালে কি কোনো কষ্ট লুকানো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ঘুম এল না। জানালার পাশে দাঁড়িয়ে দেখি, সোহান আবার বাগানে হেঁটে চলেছেন। সকালের আলো জানালা দিয়ে ঘরে ঢুকে পড়েছে। আমি ঘুম থেকে উঠে দেখলাম, সোহান বেডরুমে নেই। টেবিলে একটা নোট পড়ে আছে। আজ সকালে জরুরি কাজে বের হতে হয়েছে। তোমার জন্য ডাইনিং টেবিলে নাশতা রাখা আছে। খেয়াল রেখো। সোহান। নোটটা পড়ে এক অদ্ভুত অনুভূতি হল। তিনি নিজের মতো করে যত্ন নিতে জানেন, কিন্তু তা প্রকাশ করেন না। আমি ধীরে ধীরে নোটটা রেখে তৈরি হয়ে নিচে গেলাম। ডাইনিং টেবিলে গিয়ে দেখলাম, বড় চাচি বসে আছেন। তিনি আমাকে দেখে বললেন, চন্দ্রা, খেয়ে নাও। সোহান বলেছে, তুমি যেন ঠিকমতো খাও। আমি চুপচাপ বসে খেতে শুরু করলাম। বড় চাচি মৃদু হেসে বললেন, মা, সোহান তো বরাবরই এমন, চুপচাপ আর দায়িত্বশীল। তবে সে যে ভেতরে কতটা অনুভূতিপ্রবণ, সেটা সবাই জানে না। আমি বড় চাচির কথায় শুধু মাথা নেড়ে সম্মতি জানালাম। শোভানের আচরণ সত্যিই অনেকটা জটিল। দুপুরে বাড়ির বাগানে বসে আমি অহনার সঙ্গে গল্প করছিলাম। অহনা হঠাৎ বলল, ভাবি, তুমি আমার ভাইয়াকে কেমন মনে কর? আমি কিছুটা অপ্রস্তুত হয়ে বললাম, সে খুব দায়িত্বশীল, এটা বোঝা যায়। অহনা হেসে বলল, তাই তো। কিন্তু ভাইয়া এত গম্ভীর কেন জানো? তার জীবনের একটা ঘটনা ওকে পুরো পাল্টে দিয়েছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কোনো ঘটনা? অহনা একটু থেমে বলল, ভাইয়া একটা সময়ে খুব হাসিখুশি ছিল, কিন্তু তার একটা ঘনিষ্ঠ বন্ধু তাকে বড় ধোঁকা দেয়। সেই আঘাতটা এখনো তার মন থেকে যায়নি।
অহনাকে আর কিছু জিজ্ঞেস করার সাহস পেলাম না। শোভানের চোখে সেই নির্লিপ্ততা, চাহনি আর গভীর বেদনার কারণ এবার কিছুটা বুঝতে পারলাম। বিকেলে সোহান সন্ধ্যায় বাড়ি ফিরলেন। তিনি সোজা ডাইনিং টেবিলের দিকে গেলেন, যেখানে চা রাখা ছিল। আমি তখন লিভিং রুমে বসেছিলাম। তিনি আমাকে দেখে মৃদু হেসে বললেন, আজ সারাদিন কেমন কেটেছে? তার হঠাৎ করা এই প্রশ্নে একটু চমকে গেলাম। মৃদু গলায় বললাম, ভালো কেটেছে। তিনি আর কিছু বললেন না, শুধু চায়ের কাপে চুমুক দিতে দিতে জানালার দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ তিনি বললেন, কাল আমাদের কিছু কেনাকাটা করতে যেতে হবে। কিছু জিনিস কেনা বাকি আছে। তুমি তৈরি থেকো। আমি শুধু মাথা নেড়ে সম্মতি দিলাম। পরদিন সকালে আমরা দুজন একসঙ্গে শপিং মলে গেলাম। গাড়িতে ওঠার সময় অহনা আমাকে ঠাট্টা করে বলল, ভাবি, ভাইয়ার সঙ্গে সময়টা ভালো কাটবে। আমি হেসে কিছু বললাম না। শপিং মলে গিয়ে সোহান বেশ মনোযোগ দিয়ে জিনিসপত্র দেখছিলেন। আমি একটু দূর থেকে তাকে লক্ষ্য করছিলাম। তার চোখের গভীর মনোযোগ আর আচরণের ধীরতা দেখে আমার কেমন যেন বিস্ময় হচ্ছিল। তিনি হঠাৎ আমার দিকে ফিরে বললেন, তুমি কিছু চাও? কিছু কিনতে ইচ্ছে করছে? আমি মাথা নেড়ে বললাম, না, আমি ঠিক আছি। তিনি একটু থেমে বললেন, তুমি সবসময় এত চুপচাপ কেন? নিজের ইচ্ছেগুলো বলো। আমি তো শুনতেই চাই। তার কথায় এক মুহূর্তের জন্য কথা হারিয়ে ফেললাম। এতদিন ধরে নিজের মনের কথা চেপে রাখার অভ্যাসটা তার কথায় ভেঙে যাচ্ছিল। বললাম, আমার কিছু চাই না। আমার যা আছে তাতেই ঠিক আছি। তিনি মৃদু হেসে বললেন, তোমার এই মনের গভীরতাটা আমাকে অবাক করে। আমি তার কথার মানে বুঝতে পারছিলাম না, তবে তার কণ্ঠে যেন প্রশংসা লুকিয়েছিল। রাতে বাড়ি ফিরে যখন সবাই ঘুমিয়ে পড়ল, আমি জানালার পাশে দাঁড়িয়ে চাঁদের আলো দেখছিলাম। সোহান তখন রুমে ঢুকলেন। আমি পেছনে ফিরে তাকাতেই তিনি বললেন, চন্দ্রা, আমি জানি তুমি আমার সঙ্গে এখনো স্বাচ্ছন্দ্য বোধ করছো না, কিন্তু আমি চাই তুমি আমাকে জানো। আমি তোমার বন্ধু হতে চাই। তার কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে গেল। আমি ভেতরে ভেতরে অনুভব করলাম, শোভানের এই নির্লিপ্ততার আড়ালে একজন গভীর অনুভূতিপ্রবণ মানুষ লুকিয়ে আছে। আমি মৃদু হেসে বললাম, সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। সোহান মাথা নেড়ে বললেন, ঠিক বলেছ। সময়ই সব ঠিক করে দেয়। আমাদের কথার মাঝে যেন এক ধরনের স্বস্তি ছিল। আমি জানি না ভবিষ্যৎ কিভাবে গড়াবে, তবে এই মুহূর্তে মনে হল আমরা ধীরে ধীরে কাছাকাছি আসছি। সকালের রোদ ঝলমলে আলোয় ঘুম ভাঙল। রুমে এক অদ্ভুত নীরবতা। সোহান ততক্ষণে উঠে বেরিয়ে গেছেন। টেবিলে কোনো চিরকুট নেই, কেবল একটা ফাইল পড়ে আছে। আমি ফাইলটা হাতে নিয়ে দেখলাম, সেটাতে কিছু ডকুমেন্ট আছে। তার ব্যবসার কাগজপত্র মনে হল। নিজেকে শান্ত করতে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। রোদ নরম গায়ে পড়ছে, কিন্তু মনের ভেতরে সেই অস্বস্তিটা কাটছে না। সোহান গতকাল যে কথাগুলো বলেছিলেন তা বারবার মনে পড়ছে। আমি তোমার বন্ধু হতে চাই। অদ্ভুতভাবে এই কথাগুলো আমার মনে এক ধরনের বিশ্বাসের বীজ বপন করেছে। কিন্তু সেই বিশ্বাসের বীজের সঙ্গে ভয়ও মিশে আছে। দুপুরবেলা বড় চাচি আমাকে রান্নাঘরে ডাকলেন। বললেন, চন্দ্রা মা, আজ দুপুরের খাবারটা তুমি বানাবে।
সোহানকে আমি ফোন করে বলেছি দুপুরে বাড়িতে আসতে। তোমার হাতের রান্না খেয়ে ও খুব খুশি হবে। আমি কিছুটা নার্ভাস হলেও রাজি হয়ে গেলাম। রান্নাঘরে ঢুকে যত্ন নিয়ে পোলাও, মাংস আর ডাল বানালাম। মনে মনে প্রার্থনা করছিলাম যেন খাবারটা ভালো হয়। সোহানের ফিরে আসা। সোহান দুপুরে বাড়ি ফিরলেন। ডাইনিং টেবিলে বসে চুপচাপ কফি চুমুক দিচ্ছিলেন। তার চোখে কাজের চাপের ছাপ স্পষ্ট। বড় চাচি বললেন, সোহান, চন্দ্রার রান্না করা খাবার খেয়ে বলবি কেমন হলো। সোহান একটু অবাক হয়ে আমার দিকে তাকালেন। তারপর হেসে বললেন, দেখি আমাদের বৌমার হাতের রান্নার জাদু কেমন। আমি তাকে খাবার পরিবেশন করলাম। তার প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষা করছিলাম। তিনি প্রথম লোকমাটি খেয়ে একটু চুপ করে রইলেন। তারপর বললেন, খুব ভালো হয়েছে চন্দ্রা, তুমি সত্যিই ভালো রান্না করো। তার প্রশংসায় আমি একটু লজ্জা পেলাম। মুখে কিছু না বলে মৃদু হেসে মাথা নিচু করলাম। সন্ধ্যায় আমি নিজের রুমে বসে বই পড়ছিলাম। হঠাৎ দরজায় নক হল। ভেতরে আসুন বলতেই দেখি সোহান। তার হাতে একটা ছোট বাক্স। তিনি এসে বললেন, তোমার জন্য কিছু এনেছি। আমি অবাক হয়ে বললাম, আমার জন্য? তিনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ। এটা খোলো। আমি বাক্সটা খুলে দেখি ভেতরে একটা সুন্দর চুড়ির জোড়া। রূপার তৈরি, নকশাটা খুব সুন্দর। আমার মুখে মৃদু হাসি ফুটে উঠল। এটা কেন আনলেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। তিনি মৃদু হেসে বললেন, কারণ আমি চাই তুমি হাসি মুখে থাকো। তার কথায় আমার বুকের ভেতর একটা মৃদু আলোড়ন সৃষ্টি হল। তার কথায় আন্তরিকতা ছিল, আর সেই আন্তরিকতা আমাকে আরো বিভ্রান্ত করছিল। রাতের খাওয়ার পর আমি বাগানের পাশে হাঁটছিলাম। চারদিক নীরব। হঠাৎ পেছনে থেকে সোহানের কণ্ঠ শুনলাম, তুমি কি এখানে একা হাঁটছ? আমি ফিরে তাকালাম। তিনি আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আমার সঙ্গে একটু হাঁটবে? আমি কিছু না বলে হাঁটতে শুরু করলাম। আমরা পাশাপাশি হাঁটছিলাম, কিন্তু কেউ কোনো কথা বলছিল না। হঠাৎ তিনি বললেন, চন্দ্রা, আমি জানি আমার সঙ্গে থাকতে তোমার একটু অস্বস্তি হয়, কিন্তু আমি তোমাকে বোঝার জন্য সময় নিতে চাই। আমি নিচু গলায় বললাম, আপনি তো এত ব্যস্ত থাকেন, আমার কি বোঝার সময় পাবেন? তিনি থেমে গিয়ে আমার দিকে তাকালেন। তারপর বললেন, তোমার জন্য আমি সময় তৈরি করব। তার এই কথায় যেন মনের ভেতর কোথাও একটা ভরসার জায়গা তৈরি হল। আমি প্রথমবার তাকে একটু স্বস্তি নিয়ে দেখলাম। সকালে ঘুম ভাঙতেই দেখি জানালার বাইরে আকাশ মেঘলা। মনের ভেতর একটা চাপা অস্বস্তি কাজ করছিল। গত রাতের কথাগুলো আবার মনে পড়ছিল। সোহান ধীরে ধীরে আমার জীবনের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন, কিন্তু কেন জানি তার কাছাকাছি আসতে ভয়ও লাগছে। আমি তৈরি হয়ে নিচে গেলাম। সবাই ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। বড় চাচি আমাকে দেখে হাসিমুখে বললেন, চন্দ্রা মা, কাল রাতে শোনো, সোহান বলছিল তোমার হাতের রান্না ওর খুব পছন্দ হয়েছে। আমি মাথা নিচু করে বললাম, ধন্যবাদ। সোহান তখন চায়ের কাপে চুমুক দিয়ে আমার দিকে তাকালেন। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ছিল, কিন্তু চোখের গভীরে একটা অদ্ভুত নীরবতা। বিকেলে বড় চাচি আর অহনা মিলে কেনাকাটা করতে বেরিয়ে গেল। বাড়িতে আমি আর সোহান ছাড়া কেউ ছিল না।
আমি নিজের রুমে বসে একটা বই পড়ছিলাম, তখন দরজায় নক হলো। ভেতরে আসুন বলতেই সোহান রুমে ঢুকলেন। তোমাকে কিছু বলার ছিল, তিনি বললেন। আমি বইটা একপাশে রেখে তার দিকে তাকালাম। তিনি বসার জন্য আমার ইশারা করা চেয়ারে বসলেন। তুমি কি সত্যিই এই বিয়েতে খুশি? তার প্রশ্ন আমাকে থমকে দিল। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আপনি এই প্রশ্ন করছেন কেন? তিনি গভীরভাবে আমার দিকে তাকালেন। তারপর বললেন, তোমার চোখে একটা অদ্ভুত ভয় দেখি। তোমার মনে হয় আমি হয়তো তোমার জন্য উপযুক্ত নই। আমি তার কথায় কিছু বলতে পারছিলাম না। সত্যি বলতে, তার এই গভীর চোখের দৃষ্টিতে আমার ভেতরের সবকিছু যেন ঝলসে যাচ্ছিল। আমি জানি এই বিয়েটা তোমার ইচ্ছের বিরুদ্ধে হয়েছে, তিনি আরও বললেন। কিন্তু আমি চাই তুমি আমাকে জানার চেষ্টা করো। আমি কোনো তাড়াহুড়ো করব না। আমরা দুজন সময় নিয়ে একে অপরকে বুঝব। তার এই আন্তরিক কথাগুলো আমার ভেতরের ভয়টা কিছুটা কমিয়ে দিল। আমি মৃদু হেসে বললাম, আমি চেষ্টা করব। রাতে সবাই খাওয়া দাওয়ার পর নিজেদের রুমে চলে গেল। আমি জানালার পাশে দাঁড়িয়ে বাইরের মেঘলা আকাশ দেখছিলাম। হঠাৎ পেছনে শোভানের কণ্ঠ শুনলাম, তুমি কি সবসময় এত একা থাকতে পছন্দ কর? আমি ঘুরে তাকালাম। তিনি দরজার কাছে দাঁড়িয়েছিলেন। না, সব সময় না। মাঝে মাঝে, আমি বললাম। তিনি কাছে এসে দাঁড়ালেন। তার চোখে এক ধরনের গভীর কৌতূহল। তাহলে কি আমরা একটু কথা বলতে পারি? তিনি জিজ্ঞেস করলেন। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। আমরা দুজন জানালার পাশে বসে গল্প করতে শুরু করলাম। প্রথমে খুব সাধারণ কথাবার্তা, কিন্তু ধীরে ধীরে শোভানের জীবন নিয়ে তার কিছু ব্যক্তিগত কথাও শোনা গেল। তিনি বললেন, তুমি জানো, আমি ছোটবেলায় খুব হাসিখুশি ছিলাম। কিন্তু একটা ঘটনায় আমার জীবন বদলে যায়। আমার সবচেয়ে কাছের বন্ধু আমাকে ধোঁকা দেয়। তার কারণে আমাদের পুরো পরিবার একটা বড় আর্থিক ক্ষতির মুখে পড়ে। সেই ঘটনা আমাকে অন্যরকম করে দিয়েছে। আমি তার চোখে তাকালাম। তার কথায় গভীর কষ্টের ছাপ ছিল। তারপর থেকে আমি বিশ্বাস করতে শিখেছি, মানুষের সঙ্গে সবসময় একটা দূরত্ব রাখা উচিত, তিনি বললেন। তার কথাগুলো শুনে আমার বুকের ভেতর কেমন যেন হালকা শূন্যতা তৈরি হল। এই মানুষটি আসলে ভেতরে কতটা ভেঙে গেছেন, সেটা বুঝতে পারছিলাম। আমি বললাম, আপনি সবসময় নিজেকে এতটা একা রাখেন কেন? তিনি মৃদু হেসে বললেন, তুমি যখন পাশে থাকবে, তখন হয়তো আর একা থাকতে হবে না। তার এই কথায় আমি এক মুহূর্তের জন্য থেমে গেলাম। বুঝতে পারছিলাম না, তিনি মজা করলেন নাকি সত্যিই বললেন। সকালের আলো জানালায় এসে পড়েছে। আমি ঘুম থেকে উঠে জানালার পাশে দাঁড়ালাম। বাতাসে একটা হালকা ঠান্ডা ভাব। মনে হলো একটা নতুন দিনের শুরু হয়েছে। কিন্তু মনের মধ্যে যেন একটা প্রশ্নের দোলাচল চলছিল, সোহান কি সত্যিই আমাকে বোঝার চেষ্টা করছে? নাকি সে কেবল তার দায়িত্ব পালন করছে? নিচ থেকে বড় চাচির ডাক শুনলাম। দ্রুত তৈরি হয়ে নিচে গেলাম। ডাইনিং টেবিলের আলোচনা। ডাইনিং টেবিলে সবাই বসে আছে। আমি গিয়ে মায়ের পাশে বসলাম। বড় চাচি হাসি মুখে বললেন, চন্দ্রা মা, আজ আমাদের একটা বড় পরিকল্পনা আছে। শোভানের বন্ধুদের সঙ্গে ডিনার পার্টি। তুমি তৈরি থেকো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমাকে যেতে হবে? সোহান তখন চায়ের কাপে চুমুক দিয়ে বলল, অবশ্যই। তুমি এই পরিবারের সদস্য, তোমার উপস্থিতি দরকার।
তার কথায় একটা দৃঢ়তা ছিল যা আমাকে আর কিছু বলতে দিল না। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। সন্ধ্যায় আমি লাল রঙের শাড়ি পরে তৈরি হলাম। মায়ের পছন্দ করা গয়না পরতে গিয়ে মনে হল, এই সাজ কি আমার জন্য? আমি কি সত্যিই এমন পার্টিতে মানিয়ে নিতে পারব? সোহান দরজায় দাঁড়িয়ে বললেন, তুমি প্রস্তুত? আমি তার দিকে তাকালাম। তিনি কালো শার্ট আর সাদা ব্লেজার পরে আছেন। তাকে দেখে যেন একটা অন্যরকম অনুভূতি হল। তার চোখে প্রশংসার ঝিলিক। তোমাকে খুব সুন্দর লাগছে, তিনি বললেন। আমি কিছু না বলে চোখ নামিয়ে নিলাম। পার্টিতে ডিনার পার্টিতে সবাই শোভানের সঙ্গে কথা বলছিল। তার বন্ধুরা তাকে নিয়ে নানা গল্প করছিল। তবে আমি পাশে দাঁড়িয়ে চুপচাপ সব দেখছিলাম। হঠাৎ একজন বন্ধুর প্রশ্নে সোহান আমার দিকে তাকাল। বন্ধু বলল, চন্দ্রা, সোহান কেমন স্বামী? আমি প্রশ্নে থেমে গেলাম। কি বলবো বুঝতে পারছিলাম না। তখন সোহান বলল, চন্দ্রা খুব ভালো একজন মানুষ। আমি ভাগ্যবান যে ও আমার জীবনে এসেছে। তার কথায় আমার গালে একটু লজ্জার আভাস ফুটে উঠল। কিন্তু তার গভীর দৃষ্টি যেন আমাকে পুরো অবশ করে দিল। রাতের বিশেষ মুহূর্ত। ডিনার শেষে বাড়ি ফিরে সোহান আমাকে বললেন, তোমার আজকের ব্যবহার আমাকে অনেক খুশি করেছে। তুমি ধীরে ধীরে এ পরিবেশে মানিয়ে নিচ্ছ। আমি মৃদু হাসি দিয়ে বললাম, আপনার বন্ধুদের খুব আন্তরিক মনে হল। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোমার সঙ্গে আরও অনেক কথা বলার আছে। তবে সেগুলো সময় মতো বলবো। তার কথায় একটা গভীরতার আভাস পেলাম। রাতের একাকী চিন্তা। রাতে শুয়ে আমি তার কথাগুলো মনে করতে লাগলাম। শোভানের আচরণে ধীরে ধীরে আমার ভয় কমে আসছে। তবে তার অতীত নিয়ে আমার কৌতূহল বাড়ছে। কি সেই ধোঁকা যা তাকে এত বদলে দিয়েছে? তার চোখে সেই নির্লিপ্ততার আড়ালে কি কোনো গভীর বেদনা লুকিয়ে আছে? আমি জানি না ভবিষ্যতে কি অপেক্ষা করছে। তবে এতটুকু নিশ্চিত যে সোহান একজন জটিল মানুষ। তার এই জটিলতার গভীরে প্রবেশ করতে আমাকেও ধৈর্য ধরতে হবে। সকালে ঘুম ভাঙতেই শুনলাম বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। বৃষ্টির শব্দে একটা শীতল শান্তি আছে। কিন্তু মনের ভেতর তেমন কোনো শান্তি নেই। শোভানের সেই নির্লিপ্ততা, চোখ আর গভীর কথা গতরাত থেকে আমাকে ভাবিয়ে তুলেছে। নিচ থেকে বড় চাচির ডাকেল, চন্দ্রা মা, তাড়াতাড়ি নেমে আসো। আমি দ্রুত তৈরি হয়ে নিচে গেলাম। সকালের অতিথি। ডাইনিং টেবিলে গিয়ে দেখি একজন অপরিচিত ভদ্রলোক বসে আছেন। বয়স 30-এর কাছাকাছি। সোহান তার পাশে বসে কিছু আলোচনা করছেন। আমাকে দেখে ভদ্রলোক মুচকি হেসে বললেন, তুমি নিশ্চয়ই চন্দ্রা? আমি শোভানের বন্ধু নাফিস। আমি হেসে বললাম, জি। আপনি ভালো আছেন? তিনি বললেন, খুব ভালো। কিন্তু শোভানের স্ত্রীর এত শান্ত স্বভাব দেখে একটু অবাক হচ্ছি। সোহান মৃদু হেসে বললেন, চন্দ্রা শুধু বাইরে শান্ত, কিন্তু তার ভেতরটা অন্যরকম। তার কথায় আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললাম। নাফিস হেসে বললেন, ঠিক আছে, আজ তোমাদের বিরক্ত করব না। আমাকে অফিসে যেতে হবে। তিনি চলে গেলে সোহান আমার দিকে তাকিয়ে বললেন, তুমি এমন লজ্জা পাও কেন? আমি তোমাকে বুঝতে চাই, কিন্তু তুমি যেন নিজের মধ্যে লুকিয়ে থাকতে চাও। আমি সরাসরি তার চোখে তাকাতে পারছিলাম না। শুধু বললাম,
সবকিছু সময় লাগবে। বিকেলের ঘটনা। বিকেলে আমি বাগানের এক কোণে বসেছিলাম। চারপাশে সবুজের মাঝে বসে এক ধরনের শান্তি লাগছিল। হঠাৎ শুনি পেছনে থেকে শোভানের গলা। তুমি এখানে একা? আমি ঘুরে তাকালাম। তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন। তোমার একা থাকতে ভালো লাগে, তাই না? আমি হেসে বললাম, সব সময় না, তবে এমন পরিবেশে একা থাকতে ভালো লাগে। তিনি পাশে বসে বললেন, আমিও ছোটবেলায় একা সময় কাটাতে পছন্দ করতাম, কিন্তু সেটা একসময় অভ্যাসে পরিণত হল। আর অভ্যাস থেকে বাধ্যতা। তার কথায় এক ধরনের বিষণ্ণতা ছিল। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, আপনি কি এখনো সেই একাকিত্ব অনুভব করেন? তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, হ্যাঁ, করি। কিন্তু এখন আর একা থাকতে চাই না। তোমার মতো একজন সঙ্গী পেয়ে আমি বুঝতে পারছি আমারও পরিবর্তনের প্রয়োজন। তার কথায় আমার বুকের ভেতর একটা কোমল অনুভূতি তৈরি হল। রাতের রহস্য। রাতে শোবার সময় জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ শুনি দরজায় নক হল। ভেতরে আসুন বলতেই সোহান ঘরে ঢুকলেন। তুমি কি সবসময় চুপচাপ থাকতে পছন্দ করো? তিনি হেসে বললেন। আমি হেসে বললাম, সব সময় না, কিন্তু অনেক কথা বলা মানুষদের পাশে চুপচাপ থাকতেই ভালো লাগে। তিনি হেসে বললেন, তুমি কি আমাকে ইঙ্গিত করে বলছো? আমি বললাম, আপনার কথা ভাবিনি, কিন্তু শুনলে মন্দ লাগল না। তিনি মৃদু হাসলেন। তারপর একটু গম্ভীর হয়ে বললেন, তুমি কি জানতে চাও কেন আমি এমন? আমি তার কথায় কিছুটা অবাক হলাম। বললাম, আপনার যদি বলতে ভালো লাগে তাহলে বলুন। তিনি জানালার পাশে এসে দাঁড়ালেন। বাইরে তাকিয়ে বললেন, আমার সবচেয়ে কাছের বন্ধু একসময় আমাকে ধোঁকা দেয়। সে শুধু আমার বিশ্বাসই ভাঙেনি, আমার পুরো পরিবারের ক্ষতি করেছিল। সেই ধাক্কাটা কাটিয়ে ওঠা খুব কঠিন ছিল। আমি তার কথায় কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, সবাই ধোঁকা দেয় না। কেউ কেউ আপনাকে ভালোবেসেও পাশে থাকতে পারে। তিনি গভীর দৃষ্টিতে আমার দিকে তাকালেন। তারপর বললেন, আমি তোমার সেই বিশ্বাস অর্জন করতে চাই। তার চোখের গভীরতা আমাকে অবশ করে দিল। আমি অনুভব করলাম এই মানুষটি ধীরে ধীরে আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একজন হয়ে উঠছেন। সকালের নরম আলো জানালার কাছে এসে পড়েছে। আমি ঘুম ভাঙতেই পাশের ঘড়িতে চোখ ফেললাম। 7:25। সোহান কোথায়? সাধারণত তিনি এত সকালে ঘর থেকে বের হন না। টেবিলে তার রেখে যাওয়া চিরকুটও ছিল না। নিজেকে প্রস্তুত করে নিচে নেমে গেলাম। বড় চাচি ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছিলেন। আমাকে দেখে বললেন, চন্দ্রা মা, সোহান সকালে তাড়াহুড়ো করে বের হয়ে গেছে। একটা জরুরি মিটিং ছিল। তুমি ঠিক আছো তো? আমি মৃদু হাসলাম। জি, চাচি। কথাটা বললেও মনের মধ্যে একটা শূন্যতা অনুভব করলাম। শোভানের উপস্থিতি আমাকে অভ্যস্ত করে ফেলেছে। দুপুরের চিঠি। দুপুরে আমি বাগানের গাছপালার পরিচর্যা করছিলাম। হঠাৎ অহনা দৌড়ে এসে বলল, ভাবি, ভাবি, ভাইয়া তোমার জন্য একটা চিঠি পাঠিয়েছে। আমি অবাক হয়ে চিঠিটা নিলাম। সেটা খুলে দেখি, চন্দ্রা, আজ বিকেলে তোমার জন্য একটা ছোট্ট চমক আছে। অপেক্ষা করো। সোহান। চিঠিটা পড়েই মনে হল সোহান হয়তো কিছু একটা পরিকল্পনা করেছেন। তবে কি সেটা বুঝতে পারছিলাম না।
বিকেলের চমক। বিকেলে সোহান বাড়ি ফিরলেন। তার হাতে একটা ছোট বাক্স। আমি বাগানের কোণে দাঁড়িয়েছিলাম। তিনি কাছে এসে বললেন, চলো, তোমাকে কিছু দেখাই। আমি তার পেছনে পেছনে হাঁটলাম। তিনি আমাকে গাড়িতে বসালেন। কিছুক্ষণ পর আমরা একটা ছোট্ট লেকের ধারে এসে থামলাম। জায়গাটা সুন্দর। চারপাশে বড় বড় গাছ আর তাদের ছায়া লেকের জলে পড়েছে। তিনি গাড়ি থেকে নামতে বললেন। আমি লেকের দিকে তাকিয়ে বললাম, এত সুন্দর জায়গায় আমাকে কেন আনলেন? তিনি মৃদু হেসে বললেন, তোমার শান্ত স্বভাবের সঙ্গে এই জায়গাটা মিলে যায়। আমি চেয়েছিলাম তোমার এই স্বাচ্ছন্দ্যের জায়গা তৈরি করতে। তার কথা শুনে আমার মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল। লেকের পাশে বসে সোহান বললেন, চন্দ্রা, আমি ধীরে ধীরে তোমাকে বোঝার চেষ্টা করছি। কিন্তু তুমি কি আমাকে জানার চেষ্টা করছো? আমি একটু অবাক হয়ে বললাম, আপনার সঙ্গে কথা বলে অনেক কিছু শিখছি। তিনি বললেন, তুমি কি আমাকে বোঝার চেষ্টা করবে? তার প্রশ্নে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, আমি চেষ্টা করব। তার চোখে একটা অদ্ভুত প্রশান্তি দেখা গেল। রাতের সত্য প্রকাশ। রাতে বাড়ি ফিরে খাওয়ার পর সবাই যার যার রুমে চলে গেল। আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দরজায় নক হল। ভেতরে আসুন বলতেই সোহান ঘরে ঢুকলেন। তিনি বললেন, চন্দ্রা, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আমি বললাম, বলুন। তিনি জানালার পাশে এসে দাঁড়ালেন। কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি জানো আমি কেন এত চুপচাপ থাকি? আমি মাথা নেড়ে নাসূচক উত্তর দিলাম। তিনি বললেন, আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ আমাকে ধোঁকা দিয়েছে। আমি সেই সময় পুরোপুরি ভেঙে পড়েছিলাম। তারপর থেকে আমি শিখেছি, কারো প্রতি পুরোপুরি বিশ্বাস করা উচিত নয়। আমি তার দিকে তাকিয়ে বললাম, কিন্তু বিশ্বাস ছাড়া সম্পর্ক গড়ে ওঠে না। সবাই কি ধোঁকা দেয়? তিনি আমার দিকে গভীরভাবে তাকিয়ে বললেন, তুমি কি আমাকে বিশ্বাস করবে? আমি তার চোখে তাকিয়ে কিছুক্ষণ চুপ রইলাম। তারপর বললাম, আপনি যদি বিশ্বাস করতে শিখেন তাহলে আমিও করব। তার চোখে এক ধরনের প্রশান্তি দেখা গেল। তিনি বললেন, তাহলে আমাদের নতুন করে শুরু করা উচিত। আমি মৃদু হেসে বললাম, হয়তো আমাদের জন্য এটাই সঠিক পথ। সকালের প্রথম আলো ঘরে এসে পড়েছে। আমি চেয়ারে বসে জানালার বাইরে তাকিয়েছিলাম। শোভানের কথাগুলো বারবার মনে পড়ছিল। তাহলে আমাদের নতুন করে শুরু করা উচিত। মনের ভেতরে এক অদ্ভুত অনুভূতি। ভয়, কৌতূহল আর মৃদু আশার মিশ্রণ। শোভানের সঙ্গে আমার এই নতুন শুরু কি সত্যিই সম্ভব? নিচে থেকে বড় চাচির ডাকে বাস্তবে ফিরে এলাম। দ্রুত তৈরি হয়ে নিচে গেলাম। ডাইনিং টেবিলে বড় চাচি টেবিলে বসে চা খাচ্ছিলেন। আমাকে দেখে বললেন, চন্দ্রা মা, আজ শোভানের এক বিশেষ অনুষ্ঠানে যাওয়ার কথা। তোমাকেও যেতে হবে। আমি একটু অবাক হয়ে বললাম, কি অনুষ্ঠান? বড় চাচি হাসলেন। ওর অফিসের একটা বড় ক্লায়েন্ট মিটিং। তুমি পাশে থাকলে শোভানের আত্মবিশ্বাস বাড়বে। আমার মুখে মৃদু হাসি ফুটে উঠল। সোহান তখন ডাইনিং টেবিলে ঢুকলেন। তার পরনে সাদা শার্ট আর নেভি ব্লেজার। তিনি আমাকে দেখে বললেন, তুমি তৈরি থেকো। আমাদের একসঙ্গে বের হতে হবে। তার কণ্ঠে দৃঢ়তা ছিল, কিন্তু সেই দৃঢ়তার আড়ালে যেন একটা মমত্ব লুকিয়েছিল।
অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি। আমি গোলাপি রঙের শাড়ি পরে তৈরি হলাম। মায়ের দেওয়া হালকা সোনার গয়না আর খোলা চুলে আয়নায় নিজেকে দেখে মনে হল আমি নিজেকে নতুন করে আবিষ্কার করছি। সোহান আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তোমাকে অসাধারণ লাগছে, তিনি বললেন। তার প্রশংসায় আমার গাল লজ্জায় লাল হয়ে গেল। অনুষ্ঠানে সোহানের পরিচিতরা আমাদের দেখে এগিয়ে এলেন। সোহান, এটা তোমার স্ত্রী? একজন জিজ্ঞেস করলেন। সোহান মৃদু হেসে বললেন, হ্যাঁ, এ আমার স্ত্রী চন্দ্রা। তার কথা শুনে সবার মুখে প্রশংসার ছাপ ফুটে উঠল। তোমার স্ত্রী খুবই শান্ত স্বভাবের। আমি মৃদু হেসে তাদের কথা শুনছিলাম। সোহানের চোখে তখন গর্বের ঝিলিক। সন্ধ্যার বিশেষ মুহূর্ত। অনুষ্ঠান শেষে আমরা বাড়ি ফিরছিলাম। গাড়িতে একটা মিষ্টি নীরবতা। সোহান হঠাৎ বললেন, চন্দ্রা, তুমি জানো, তোমার উপস্থিতি আমাকে অনেক আত্মবিশ্বাস দেয়। আমি তার কথায় কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, আপনার পাশে থাকাটা আমার দায়িত্ব। তিনি মৃদু হেসে বললেন, তুমি দায়িত্বের চেয়ে বেশি কিছু। তুমি আমার শক্তি। তার কথায় আমার মনের গভীরে একটা আলোড়ন সৃষ্টি হল। রাতের একান্ত আলাপ। রাতে খাবার শেষে আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম। বাইরে বৃষ্টি পড়ছিল। সোহান রুমে ঢুকে বললেন, তুমি সবসময় জানালার পাশে দাঁড়িয়ে কি ভাব? আমি মৃদু হেসে বললাম, অনেক কিছু। তিনি কাছে এসে বললেন, তাহলে কি আমি তোমার চিন্তার অংশ? তার প্রশ্নে আমি এক মুহূর্ত থমকে গেলাম। তারপর মৃদু গলায় বললাম, হয়তো। তিনি গভীর চোখে আমার দিকে তাকালেন। তার সেই দৃষ্টি আমার মনের গভীর অবরুদ্ধ অনুভূতিগুলোকে নাড়া দিয়ে গেল। তোমার ভয় ধীরে ধীরে কাটছে, তাই না? তিনি বললেন। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। তাহলে একদিন তোমার মনের সব কষ্ট আমি দূর করব, তিনি বললেন। তার এই প্রতিশ্রুতির মধ্যে একটা গভীর আন্তরিকতা ছিল। আমি জানি না এই নতুন যাত্রা কোথায় গিয়ে শেষ হবে, কিন্তু এতটুকু বুঝতে পারলাম, সোহান আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছেন। সকালের আলো জানালা দিয়ে ঘরে এসে পড়েছে। সোহান আজ একটু দেরি করে উঠেছে। তিনি সাধারণত ভোরেই বেরিয়ে যান, কিন্তু আজ তাকে দেখলাম রুমে বসে ল্যাপটপে কাজ করছেন। আজ এত সকালে অফিসের কাজ করছেন কেন? আমি তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম। সোহান চোখ না সরিয়ে বললেন, একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে। কিন্তু তোমার জন্য সময় বের করব, চিন্তা করো না। তার কথায় মৃদু হাসলাম। সোহান কাজের মধ্যেও সবসময় আমাকে মনে রাখেন, এটা ভেবে ভালো লাগল। নিচে বড় চাচির পরিকল্পনা। ডাইনিং টেবিলে গিয়ে বড় চাচি বললেন, চন্দ্রা মা, আজ তোমাদের দুজনকে নিয়ে আমাদের এক আত্মীয়ের বাড়িতে যেতে হবে। অনেকদিন ধরে আমাদের খোঁজ নিচ্ছিলেন। আমি একটু অবাক হয়ে বললাম, আমাদের দুজনকে? বড় চাচি হেসে বললেন, হ্যাঁ, তারা তোমাদের একসঙ্গে দেখতে চান। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। অতিথি আপ্যায়ন। দুপুরে আমরা নির্ধারিত জায়গায় পৌঁছালাম। সোহান গাড়ি থেকে নেমে আমার জন্য দরজা খুলে দিলেন। তার এই ছোট ছোট কাজগুলো আমাকে মুগ্ধ করছিল। আমাদের দেখে আত্মীয়রা খুব খুশি হলেন। সোহান তাদের সঙ্গে খুব স্বাভাবিকভাবে কথা বলছিলেন। কিন্তু আমি এখনো স্বাচ্ছন্দ্যবোধ করছিলাম না। সবাই যখন কথা বলছিল, তখন সোহান আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন, যেন আমাকে সাহস দিচ্ছেন। এক পর্যায়ে এক আত্মীয়া বললেন, সোহান,
তোমার স্ত্রীকে খুব শান্ত আর মিষ্টি মনে হচ্ছে। সোহান মৃদু হেসে বললেন, হ্যাঁ, চন্দ্রা খুব ভালো মানুষ। তার এই কথাগুলো শুনে আমার মুখে লজ্জার আভা ফুটে উঠল। সন্ধ্যার পথে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। গাড়িতে আমরা দুজন চুপচাপ ছিলাম। হঠাৎ সোহান বললেন, তোমাকে আমার পাশে দেখে আজ খুব ভালো লাগছিল। আমি অবাক হয়ে বললাম, কিন্তু আমি তো তেমন কিছুই করিনি। তিনি মৃদু হেসে বললেন, তোমার উপস্থিতিই আমার কাছে অনেক কিছু। তার কথায় আমার মনের ভেতর একটা মৃদু আলোড়ন সৃষ্টি হল। রাতের গভীর আলাপ। রাতে শোবার সময় সোহান আমার রুমে এলেন। তার হাতে একটা ছোট বাক্স। এটা তোমার জন্য, তিনি বললেন। আমি অবাক হয়ে বাক্সটা নিলাম। খুলে দেখি, ভেতরে এক জোড়া চুড়ি। রূপার তৈরি, হালকা নকশা করা। এটা কেন আনলেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তোমার হাতের জন্য কিছু আনতে ইচ্ছে করছিল। তার কথায় মৃদু হাসলাম। চুড়িটা হাতে পরে বললাম, খুব সুন্দর। ধন্যবাদ। তিনি গভীর চোখে তাকিয়ে বললেন, তোমার হাসি আমার দিনটাকে সুন্দর করে তোলে। তার কথাগুলো আমাকে নাড়া দিয়ে গেল। আমি বুঝতে পারছিলাম, সোহান আমার জন্য সত্যিই বদলানোর চেষ্টা করছেন। সকালে ঘুম ভাঙতেই বাইরে হালকা ঝিরিঝিরি বৃষ্টির শব্দ শুনলাম। এমন আবহাওয়ায় ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। তবে নিচ থেকে বড় চাচির ডাক শোনা মাত্রই ঘুম কাটল। আমি দ্রুত তৈরি হয়ে নিচে গেলাম। বড় চাচি রান্নাঘরে কিছু বানাচ্ছিলেন। চন্দ্রা মা, আজ আমরা শোভানের অফিসে যাব। ও বলেছিল তোমাকে সঙ্গে নিয়ে যেতে। আমি অবাক হয়ে বললাম, আমাকে? কিন্তু কেন? বড় চাচি হাসলেন। ওর সহকর্মীরা তোমার সঙ্গে দেখা করতে চায়। আর সোহান চায় তুমি ওর জগৎটা জানো। আমি কিছু না বলে মাথা নেড়ে রাজি হলাম। অফিসে শোভানের সহকর্মীদের সঙ্গে পরিচয়। অফিসে পৌঁছে দেখি, শোভানের সহকর্মীরা সবাই ভদ্র এবং আন্তরিক। চন্দ্রা, তুমি খুব ভাগ্যবতী। সোহান সবার প্রিয়। তাদের কথা শুনে মৃদু হেসে বললাম, তার সঙ্গে থাকার সৌভাগ্য আমার। সোহান পাশে দাঁড়িয়েছিল। তার চোখে এক ধরনের প্রশান্তি দেখলাম। মনে হল, সে আমাকে পাশে পেয়ে নিশ্চিন্ত। সন্ধ্যার অন্যরকম আয়োজন। অফিস থেকে বাড়ি ফেরার পথে সোহান বললেন, আজ সন্ধ্যায় আমাদের একটা ছোট আয়োজন আছে। আমি অবাক হয়ে বললাম, আয়োজন? কিসের? তিনি মৃদু হাসলেন। তুমি দেখলেই বুঝবে। বাড়ি ফিরে দেখি ডাইনিং টেবিলে একটা ছোট কেক রাখা আছে। বড় চাচি হাসি মুখে বললেন, আজ তোমাদের বিয়ের 1 মাস পূর্তি। কথাটা শুনে আমি অবাক হয়ে শোভানের দিকে তাকালাম। তিনি মৃদু হেসে বললেন, তুমি কি ভুলে গেছ? আমি একটু লজ্জা পেয়ে মাথা নিচু করলাম। কেক কাটার সময় সোহান মৃদু কণ্ঠে বললেন, চন্দ্রা, আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি তার দিকে তাকালাম। আমি জানি, এই সম্পর্ক শুরু হয়েছিল দায়িত্ববোধ থেকে। কিন্তু এখন এটা আমার জীবনের অংশ হয়ে গেছে। আমি চাই, তুমি আমাকে বিশ্বাস করো। তার কথাগুলো আমার ভেতরে এক অদ্ভুত শান্তি এনে দিল। আমি ধীরে বললাম, আপনার প্রতি আমার বিশ্বাস ধীরে ধীরে তৈরি হচ্ছে। তার চোখে মৃদু হাসি ফুটে উঠল। রাতে জানালার পাশে দাঁড়িয়েছিলাম। বাইরে বৃষ্টি থেমে গেছে। হঠাৎ সোহান রুমে ঢুকলেন। তুমি কি জানালার পাশে দাঁড়িয়ে কি ভাব? তিনি জিজ্ঞেস করলেন।
আমি মৃদু হেসে বললাম, অনেক কিছু। তিনি পাশে এসে দাঁড়ালেন। আমি চাই তোমার চিন্তাগুলো আমাকে বলো। আমি জানি তোমার অনেক ভয় আছে, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি তোমার জীবনের প্রতিটা ভয় দূর করব। তার কথাগুলো আমার চোখে জল এনে দিল। আমি নিচু গলায় বললাম, আপনার প্রতি আমার এই ভয়টাই হয়তো একদিন ভালোবাসায় বদলে যাবে। তিনি গভীর চোখে তাকিয়ে বললেন, আমি সেই দিনটার অপেক্ষায় থাকব। তার এই প্রতিশ্রুতির মধ্যে ছিল এক গভীর আন্তরিকতা। আমি জানি না ভবিষ্যতে আমাদের জীবনে কি অপেক্ষা করছে, তবে এতটুকু বুঝতে পারছি সোহান ধীরে ধীরে আমার কাছে তার সব দ্বিধা আর দুর্বলতা খুলে দিচ্ছে। চলবে।